আর অন্য কিছু হতেও পারে, নতুন চমক থাকতেই পারে। সময় হবে, সময় সবাই জানতে পারবে। ২৯৪টা সিটে ২৯৪টা প্রপার ক্যান্ডিডেট দিতে পারবে কিনা তৃণমূল কংগ্রেস ২০২৬-এর নির্বাচনে, এইটা আপনি একবার খোঁজ নিয়ে দেখুন। আমরা তো চাইছি সঠিক তথ্য সামনে আসুক, তার জন্যই এতটা মাথা ব্যথা। এই যে ইতিমধ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। এটা দেখা যাচ্ছে ভবানীপুর, যেটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেখান থেকে প্রায় ৪৭,০০০ নাম বাদ গেছে এবং ১৪,০০০-এর কাছাকাছি নাম এখনো বিবেচনাধীন। তার মানে উনি ২০২১-এর ভোটে মানে যে সংখ্যক ভোট পেয়েছিলেন পুরোটাই কি ভুয়ো? দেখুন, প্রথম কথা বুঝতে হবে যে বিগত যে কটা নির্বাচন আপনারা দেখলেন, সেই সবকটা নির্বাচনে তৃণমূলের জেতার পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল হচ্ছে এই ভুয়ো ভোট। যার জন্য প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী বরাবর বলে এসছেন, এসআর হোনে নেই দুঙ্গা, ধারনা কারুঙ্গা, এই কারুঙ্গা। আল্টিমেটলি কিছু করতে পারেননি, যদিও সেটা আলাদা কথা। কিন্তু এসআইআর এর এই প্রক্রিয়াকে স্তব্ধ করা, বন্ধ করা, ব্যাহত করার যত রকম প্রক্রিয়া প্রচেষ্টা উনি করেছেন, তার একমাত্র কারণ হচ্ছে উনি বুঝতে পেরেছেন যে উনার ভোট ব্যাংকটাই চলে যাবে যদি এসআইআর প্রক্রিয়া ঠিকমতো হয়। আমি আপনাকে এটাও জানিয়ে রাখি যে এসআইআর প্রক্রিয়া যেভাবে হয়েছে, প্রথম ৫৮ লক্ষ মানুষ যারা মৃত বা তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, স্থানান্তরিত, কোনোভাবে তাদের কোনো ট্রেস নেই, সেটা বাদ গেছে ডিলিটেড। এরপরে প্রায় ৬০ লক্ষর উপরে মানুষ, তাদের এখনো পর্যন্ত বিষয়টা সাব জুডিস আছে, বিবেচনাধীন। এবং এর মধ্যেও একটা বড় সংখ্যা আমাদের যেটা মনে হয় সেটা কিন্তু বাদ যাবে, কারণ বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে, বাবা আর ছেলে তার বয়সের তফাৎ কত না ৫ বছর, ৫ মাস, এরকম আমরা পেয়েছি। দুটো বাচ্চা হয়েছে, দুটো বাচ্চার জন্মের তারিখের যে ডিফারেন্স সেটা হচ্ছে ৪ দিন, এরকম আমরা পেয়েছি। লোক জন্ম হয়েছে, জন্ম হওয়ার ২ মাস আগে তার বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। তো এইটা পশ্চিমবঙ্গ। সাধারণ মানুষ অত বোকা নয় পশ্চিমবঙ্গের। তারা বুঝতে পেরেছেন যে এই পুরো ভোটার দিয়ে যে নির্বাচনের বৈতরণী পার করতেন মুখ্যমন্ত্রী তৃণমূল, সেটা ২০২৬-এ আর হবে না। তার জন্যই এতটা মাথা ব্যথা। এই যে এত সংখ্যক মানুষের নাম বাদ গেছে, আগামী ৬ই মার্চ মেট্রো চ্যানেলে প্রতিবাদে মুখ্যমন্ত্রী সেখানে ধর্নায় বসছেন। ধর্নাতে তো উনি বসবেন বলেছিলেন। এটা প্রকাশ্যে উনি, এটা তো ডিক্লেয়ার্ড প্রোগ্রাম। অসুবিধা নেই। উনি ওনার কথা রাখছেন। যেভাবে মানসিকভাবে উনি প্রিপেয়ার্ড ছিলেন যে এটা হবে, সেটাই হচ্ছে। এবং বিগত দিনে ওনার এই দুর্বল চিত্রনাট্য, যেটা উনি আগেও করেছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোট পরে ভেবেছিলেন বিশাল কিছু তীর মেরে দেবেন, আল্টিমেটলি ফুস। তো এটাও সাধারণ মানুষ দেখলো। ঠিক যেরকম সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট ১২ বার চপেটাঘাত করেছে, এইবার এই ৬ তারিখের পরে সাধারণ মানুষ দেখবেন এবারে সোশ্যাল মিডিয়াতে এবং মাঠে নেমে কি বলে, যে এই নাটকটা এবার বন্ধ হোক। এই রঙ্গমঞ্চ সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের দেখতে চায় না। এবং এই রঙ্গমঞ্চ যদি থাকেও, তাতে অভিনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান না। কারণ খুব দুর্বল চিত্রনাট্য উনি করেন। আর প্রত্যেকটা সিনেমা মানে রীতিমতো ডাহা ফ্লপ। এই ফ্লপ সিনেমা দিতে 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 উনি হয়তো নিজে বুঝতে পারছেন না, সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে, যারা বিজেপিকে ভোট দেয় না তাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে এসআইআর এ। হ্যাঁ, তৃণমূলের নেতা, সাংসদ, বিধায়ক তারা প্রকাশ্যে বলেছে মাইক নিয়ে, যারা তৃণমূলকে ভোট দেয়নি তারা এরপর থেকে এই সুযোগ পাবে না। যারা তৃণমূলকে ভোট দেয়নি তারা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের এই সুযোগ পাবে না। সেটা তো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বলেছেন। সেটা তো আপনারা টেলিভিশনের মাধ্যমে দেখিয়েছেন, আপনারা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে দেখিয়েছেন আপনারা। তা এই কালচারটা তৃণমূলের। ভারতীয় জনতা পার্টির যত রাজ্যে সরকার আছে, এক জায়গাতেও দেখাতে পারবেন না ওয়ান সিঙ্গেল কমপ্লেন যে সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম কোনো ব্যক্তি
যে সে ভোট দেয় না বলে বা সে ভারতীয় জনতা পার্টির সাপোর্টার না বলে, সমর্থক না বলে সে সেই রাজ্যের কোনো প্রকল্প থেকে বঞ্চিত, একটা সিঙ্গেল কমপ্লেন আপনি দেখাতে পারবেন না। কিন্তু এটা পশ্চিমবঙ্গে হয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি করলে আপনি রাজ্য সরকারের কোনো সুবিধা তো পাবেন না। উল্টে তৃণমূল নেতারা ধমকি দেয় যে বিজেপি করছো তো কি করে পাবো, পাও দেখে নেব। বিজেপিকে ভোট দেওয়া হচ্ছে তো কি করে পাও দেখে নেব। সেটা তৃণমূল নেতা মন্ত্রীরা ধমকি দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে বলছেন যে এই যে ড্রাফট লিস্টে নাম থাকা সত্ত্বেও মানুষের নাম বাদ গেছে, হুম, এরপর যদি দেখি মানে এরকম যদি করতে থাকেন আপনি, হুম, তাহলে মিটিং এ আপনার সাথে যা যা কথা হয়েছে সেই হুম, তথ্য আমাদের কাছে আছে, হুম। সেটা আমরা ফাঁস করে দেবো। এবং করুক না, বাবার জমিদারি করুক, কে বারণ করেছে? আমরা তো চাইছি সঠিক তথ্য সামনে আসুক। উনি কি করেছেন? ওনার যে কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সির সংখ্যাটা দেখবেন। কত লক্ষ এরকম মানুষ আছে এখনো সেগুলো বিচারাধীন। মালদা মুর্শিদাবাদের সংখ্যাটা দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ বুঝতে পেরেছে কোন বর্ডার খোলা আছে, কেন খোলা আছে, এবং সেই বর্ডার এলাকার জেলাগুলোর সংখ্যা এত বেশি কেন। ৮,০০০ আর ৮,০০,০০০ অনেক ডিফারেন্স। ১১,০০০ আর ১১,০০,০০০ ডিফারেন্সটা অনেক। আমরা বুঝতে পারছি বর্ডারের ধারের জেলাগুলো বা ২৪ পরগনার মতো জেলাগুলো কেন সংখ্যা বা মিটার এরকম বেড়ে গেছে, কার তত্ত্বাবধানে বেড়েছে, কার বদান্যতায় বেড়েছে, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে। টুপি পরানোর জায়গা আর নেই, টুপি পরানোর দিন শেষ। সেটা পিসি হোক বা ভাইপো, ফেলিয়ার লেখা আছে ২০২৬-এর মে মাসে। তাদের ফেলু মাস্টার বলে তাদেরকে ওই স্টিকার বোর্ড ঝুলিয়ে ঘুরতে হবে পশ্চিমবঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে জ্ঞানেশ কুমারের মতো ৪-৫টা পুতুল স্বরাষ্ট্রমন্ত্রক বসিয়ে রেখেছে ইলেকশন কমিশনে, হুম। তার অঙ্গুলি হিলনে কাজ করছে তারা। জাতীয় নির্বাচন কমিশন এখন বিজেপির সহকারী সংস্থা। রাজনৈতিক দেউলিয়াপনার সবথেকে বড় উদাহরণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠানোর জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব খুঁজে পায়নি। একজন প্রাক্তন ডিজিপি, পুলিশ আধিকারিক, যার জন্য মুখ্যমন্ত্রী দৌড়ে যেতেন বিভিন্ন সময়, তাকে পাঠাতে হচ্ছে কি রাজ্যসভায়। এর থেকে বড় রাজনৈতিক দেউলিয়াপনা কিছু হতে পারে না। তৃণমূল কংগ্রেসের আর নেতা নেই, নেতৃত্ব নেই, যারা রাজ্যসভায় যেতে পারে। তার মানেটা কি? তারা নিজেরাই প্রমাণ করে দিল যে তৃণমূলে নেতার অভাব আছে। আমার এখন সন্দেহ হচ্ছে ২৯৪ টা সিটে ২৯৪ টা প্রপার ক্যান্ডিডেট দিতে পারবে কিনা তৃণমূল কংগ্রেস ২০২৬ এর নির্বাচনে। এইটা আপনি একবার খোঁজ নিয়ে দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাও বলছেন যে বিজেপি চায় না নির্বাচন হোক, কারণ নির্বাচন হলে তারা ভোকাট্টা হয়ে যাবে। হুম। সেই জন্য বিচার ব্যবস্থার এক অংশকে ব্যবহার করে তারা নির্বাচন বারবার পিছিয়ে দিতে চাইছে। কত বড় মাথা মোটা! যদি পিছিয়েও যায়, হবে তো। ২ দিন হবে পেছাবে, ৫ দিন পেছাবে, ১০ দিন পেছাবে, ১৫ দিন পেছাবে, ৩০ দিন পেছাবে। আরে হবে তো নির্বাচনটা। নির্বাচন হবে, তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস হেরে গেছে। তৃণমূল কংগ্রেসকে হারা থেকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। পিসি ভাইপো তো অনেক দূরের কথা। সময়ের অপেক্ষা শুধু। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে ২০২৬-এ। শুভেন্দু অধিকারী থেকে শান্তনু ঠাকুর প্রত্যেকেই সভায় বলেছেন যে ১,২০,০০,০০০ নাম বাদ যাবে। এরকম একটা ভিডিও তিনি সাংবাদিক সম্মেলনে দেখিয়েছেন এবং বলেছেন তারা আগে থেকে ইলেকশন কমিশনকে হুম। টার্গেট বেঁধে দিয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে ফাইনাল রেজাল্ট আমাদের দেখতে হবে। কারণ বলে দেওয়া হয়েছে যে নমিনেশনের আগের দিন অবধি সাধারণ মানুষের নাম সেখানে সংযুক্ত হওয়া সম্ভব এবং সেগুলো হবে। এবং বেশ কিছু যেটা আছে, যেটা হচ্ছে বিচারাধীন বলুন বা বিবেচনাধীন বলুন, সেইগুলো হয়ে যাওয়ার পরে ফাইনাল রোল কি তৈরি হলো, একদম ফুল অ্যান্ড ফাইনাল রোল যেটা তৈরি হলো, তার সংখ্যাটা সামনে আসলে বোঝা যাবে। সবথেকে বড় জিনিস, রাজনীতি যারা করেছে তারাই রাজনীতির অঙ্কটা বলতে পারবে যে কোথায় কত কি হবে। প্যারাশুটে নামা নেতা যে কোনোদিন বুথের রাজনীতি করেনি, সে আবার সংখ্যা বলবে? ভাইপো বাবু, হরলিক্স খাও, রাজনীতি করো। এখনো তুমি শিশু আছো। শুভেন্দু অধিকারীর সামনে এখনো পর্যন্ত তুমি শুভেন্দু অধিকারীর নখের যোগ্যতা এখনো অর্জন করতে পারো। এখন তো পিসি চেয়েছে জায়গা, নেতা বানিয়েছে, যুব নেতা, সঙ্গে এতগুলো পুলিশ নিয়ে ঘুরতে হয়। কালকে থেকে ভাইপোর সামনে থেকে এতগুলো পুলিশ সরিয়ে দিন আর ভাইপোর পদটা নিয়ে নিন। কুকুর পুষবেন একটা। তো রাজনৈতিক দল কেন, সাধারণ মানুষ কি? একটা কুকুর ঘুরে তাকাবে না।
একটু আগে রাজ্যসভার প্রার্থীর কথা বললে, যে শাসক দল বারবার বাঙালি অস্মিতার কথা বলে, তারা রাজ্যসভায় প্রপার 4টে বাঙালিকে দিতে পারলো না? সেটাই বলছিলাম এতক্ষণ, যে রাজ্যসভায় পাঠানোর মতো 4 জন ব্যক্তি তৃণমূল কংগ্রেসের নেই, খুঁজে পায়নি। এর আগেও আমি বলেছি, লোকসভায় 42টা আসনে 42 জন বাঙালি ক্যান্ডিডেট খুঁজে পায়নি তৃণমূল কংগ্রেস, তারা আবার বাঙালির অস্মিতার কথা বলে। আপনি সেই দলের কথা বলছেন যে তৃণমূল কংগ্রেস তাদের নেতারা রবীন্দ্রনাথের ছবিতে আগুন জ্বালিয়েছিল কলকাতার বুকে, সেই তৃণমূল কংগ্রেস। তা আপনি একটা জিনিস স্পষ্ট বুঝে রাখুন, যে কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের বাঙালিরা তৃণমূল কংগ্রেস বা এরকম বাংলা বিরোধী, বঙ্গ বিরোধী তৃণমূল কংগ্রেসকে চায় না, তারা এবারে উৎখাত করবেই। অন্যদিকে দেবাংশু তিনি বলছেন যে কেজরিওয়ালের যে ঘটনা আবগারি মামলার, হুম, সেখানে তিনি দুর্নীতিগ্রস্ত বলে জেলে ঢুকিয়েছিল ঠিক ভোটের আগে। হুম, আর তারপরে দিল্লি বিধানসভা তারা জয় করেছে। হুম। এইভাবে তারা কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগায়, এটা একদম প্রমাণিত। ভাটাংশুকে একবার জিজ্ঞেস করবেন এখনো পর্যন্ত ওই মানে দোরগোড়ায় আছে কিনা। হ্যাঁ, বুকে কতটা চিরলো, পিঠে কতটা চিরলো, সেই ছবিটা দেখি, তারপরে বুঝতে পারবো। একটার পর তো একটা নেতা এরকম ইম্পোর্ট করে রাজ্যসভায় পাঠাচ্ছে। এবার কতগুলো নেতা ইম্পোর্ট করে এখন 294টা সিটে ক্যান্ডিডেট দেবে, সেইটাকে ও আটকাক। ঠিক আছে? ডোরম্যাট হয়ে আর কতদিন থাকবে? নেতা হোক, এবার বড় হোক, হটলিস্টটা ছাড়ো। তিনি বলছেন যে একবার আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে নিজে লড়েছেন, বাকি বিরোধী দলগুলোকে দেখুন, তারা শুধু টিভি চ্যানেলে বসে আর তাদের রাস্তায় দেখা যায়। কাল থেকে ভাটাংশ টিভি চ্যানেলে বসা বন্ধ করে দিক, তারপরে ডায়ালগ দিক। আঙুলটা যখন একটা অন্যদিকে যাচ্ছে, ৩টে আঙুল তো নিজের দিকে থাকে, সেটা ভুলে যাচ্ছে। নিজে আগে প্রমাণ করুক। টেলিভিশনে বসার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর যে দুর্বল চিত্রনাট্য মুখ্যমন্ত্রী আগেও করার চেষ্টা করেছিল, ফ্লপ হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে গিয়েও সেটা ফ্লপই হয়েছে। আদালত পরিষ্কার বলে দিয়েছে যে এতগুলো রাজ্যে এত সুষ্ঠুভাবে এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পশ্চিমবঙ্গে হয়নি কেন? তার উত্তর দিক। ডায়ালগবাজি মারা যায়। ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ক্লিয়ারলি বলছে, আদালত রাজ্য সরকারের যে ভূমিকা সেটা নিয়ে ক্ষুব্ধ। এটা স্পষ্ট। এখন শেষ প্রশ্ন, ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছে, কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তারা? নিরপেক্ষভাবে কাজ তারা করবে। রাজ্য সরকার, রাজ্য সরকারের কোনো আধিকারিক কোনোভাবে যদি এতে বাধা দিতে চায়, ঠিক যেরকম সাসপেনশনের একটা বিষয় এসেছিল এসআইআর চলাকালীন, আপনারা দেখেছেন, কোনোভাবে কোর্ট, আদালত বা ইসিআই তাতে রেয়াত করেনি, এবারেও রেয়াত হবে না। আগে থেকে সাবধান। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে কন্ট্রোল, সেটা তো কলকাতা পুলিশের হাতে থাকে। ভেবে দেখুন, এবার অন্য কিছু হতেও পারে, নতুন চমক থাকতেই পারে। সময় হবে, সময়ে সবাই জানতে পারবে।